2 ml 1 লিটার জলে 2 ml 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন। সমস্ত রকম যত রকম পাতা খাওয়া পোকা আছে সব চলে যাবে এবং এগুলো সব আধুনিক যুগের ওষুধ। এবং এটা যদি আপনি স্প্রে করেন তাহলে দেখবেন আপনার লাল মাকড় বা সিঁদুরে পোকা আসবে না। এটা যেমন কাটুই পোকা আপনার যাবেই, প্লাস আপনার লাল মাকড় কিন্তু এই পোকাতে এই ওষুধটা স্প্রে করলে আর আসবে না। আরেকটি হচ্ছে, আগে দেখিয়েছিলাম কাইট বলে যে ওষুধটা, এই কাইট ঘাটদা কোম্পানির খুব ভালো ওষুধ। এই ওষুধটা দিলে পরে আপনার হচ্ছে 1 ml 1 লিটার জলে দেবেন, কিন্তু এই ওষুধটা খুব গাঢ়, এইভাবে ঝাঁকিয়ে স্প্রে করবেন, দিয়ে দুপাশে দুটো প্রেক দিয়ে ফুটো করে তারপরে ওষুধটাকে ব্যবহার করবেন। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। এসেছি আবারও বিপুল ফার্টিলাইজারে। আপনারা অপেক্ষা করেন অনেক উন্নত মানের গাছের সার এবং কীটনাশক সম্পর্কে অনেক কিছু জানা, এবং আমাদের প্রতিদিনের উদ্যান চর্চায় যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর সমাধান করতে যার জুড়ি নেই, সেই বিপুলদার সঙ্গে আমরা কথা বলবো। নমস্কার বিপুলদা। নমস্কার। অনেক দর্শক বন্ধুর অনেক জিজ্ঞাসা, আর সকলেই খুব খুশি তোমার এই সারের দোকান এবং তোমার এই অসাধারণ জ্ঞান। তা তুমি আজকে কি বিষয়ের ওপর বলবে বলে ঠিক করেছো? এই এখন বর্তমান যে চাষগুলো আসছে সামনে সেগুলো নিয়ে কিছুটা আলোকপাত করার ইচ্ছা আছে, বিশেষ করে আলু চাষ নিয়ে একটু কিছু বলার ইচ্ছা আছে। তুমি আলু চাষ নিয়ে বলো। আর কিছু দর্শক বন্ধু তোমাকে পটল চাষ সম্পর্কে জানতে চেয়েছেন, কিছু মানুষ জানতে চেয়েছেন যে শিমের ফল ছিদ্রকারী পোকা কীভাবে দমন করা যায়। আর আমার পক্ষ থেকে বলার যে এই মুহূর্তে প্রতিটা বাড়িতেই শীতকালীন মরশুমি ফুল করবার একটা পুরো চূড়ান্ত প্রস্তুতি চলছে। এই শীতকালীন মরশুমি ফুলগুলোর ক্ষেত্রে কী ধরনের সার ওষুধ ব্যবহার করা যায় সেগুলো একটু আমাদের ডিটেলসে দেখানো। ঠিক আছে। নমস্কার, আমি বিপুল চন্দ্র সরকার, বিপুল ফার্টিলাইজার স্টোর শ্যামনগরের পক্ষ থেকে আলু চাষ সম্পর্কে কিছু বলবার চেষ্টা করছি। তা এই সময় এই আলু যখন চাষ হয় তখন দেখা যায় 10-26 বা যে কমপ্লেক্স সারের প্রচণ্ড ঘাটতি থাকে, এবং চাষিরা সেই 10-26 ছাড়াই ভাবে যে আর চাষ হবে না, এবং তারা যে কোনো ট্যাগ দিয়ে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করে, এবং তারা ব্যথিত হয়ে পড়ে যদি 10-26 না পাওয়া যায় তাহলে চাষ হবে না। কিন্তু তারা জানে না যে ওই রেশিওতে যদি অন্য কোনো ফার্টিলাইজার দিয়ে চাষ করার সমপরিমাণে চাষ হতে পারে। এই জন্য আমি এই বিষয়ে আমি একটু বলবার চেষ্টা করছি। আলু চাষ মূল সার হিসাবে দিতে হবে, যদি আপনি দেন ইউরিয়া 20 কেজি বিঘা প্রতি ইউরিয়া 20 কেজি দেবেন, সিঙ্গেল সুপার ফসফেট 125 কেজি দেবেন, এবং মিউরেট অফ পটাশ 11 কেজি দেবেন। এইবার এর সাথে মূল সার হিসাবে দিতে পারবেন আপনারা ক্যালবোর বিঘা প্রতি 3 কেজি। এই ক্যালবোর হচ্ছে বিঘা প্রতি 3 কেজি। আর দেবেন আপনি সয়েল প্লাস দেবেন 1 কেজি। আর এই টেট্রাবোরটা দেবেন আপনি বিঘা প্রতি 2 কেজি। এতে দেখবেন আলু খুবই ভালো হবে। এছাড়া আপনারা যদি অন্যভাবে চাষ করতে চান, যদি 10-26, চাষি ভাইদের একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে সারের মাত্রা অতিরিক্ত ব্যবহার, এবং যদি সার আপনি প্রচুর পরিমাণে দেন তাহলে টক্সিটি গাছ নিতে পারে না, গাছের পাতা কুঁকড়ে যায়, রুট ড্যামেজ হয়ে যায়, ধসা পচা এসে যায়। এই জন্য সাধারণভাবে সার যতটুকু দরকার ততটুকু দেওয়াই বাঞ্ছনীয়। আরেকটি পদ্ধতি বললাম, প্রথম পদ্ধতি একটা বললাম ইউরিয়া সিঙ্গেল সুপার ফসফেট মিউরেট অফ পটাশ। আরেকটি পদ্ধতি হচ্ছে ইউরিয়া দেবেন আপনি 15 কেজি বিঘা প্রতি, 10-26 দেবেন 26 কেজি, আর সিঙ্গেল সুপার ফসফেট দেবেন 85 কেজি 1 বিঘা জমিতে, এবং এর সাথেও ক্যালবোর দেবেন 3 কেজি, সয়েল প্লাস 1 কেজি, এবং টেট্রাবোর 2 কেজি। এইবার আমি আর একটা কথা বলছি, ধরুন আপনি 10-26 পাচ্ছেন না, বা আপনার কাছে সিঙ্গেল সুপার ফসফেট নেই, তাহলে পরে আপনি আরেকটিভাবে চাষ করতে পারেন 20-20-0-13। এটা আপনি বিঘা প্রতি 45 কেজি দেবেন মূল সার হিসাবে। ইউরিয়া দিতে হবে না, সিঙ্গেল সুপার ফসফেট দেবেন 70 কেজি, আর মিউরেট অফ পটাশ দেবেন 11 কেজি। আবার বলছি যে প্রথমে যদি আলু চাষের মূল সার হিসাবে যদি আপনি দেন
প্রথমে দেবেন, যদি আপনার পক্ষে যেটা সম্ভব, 3টে পদ্ধতির কথা আমি এখানে বলেছি। প্রথম পদ্ধতি বলছি, ইউরিয়া 20 কেজি মূল সার হিসাবে বিঘা প্রতি, সিঙ্গেল সুপার ফসফেট 125 কেজি, মিউরেট অফ পটাশ 11 কেজি, এবং এর সাথে বলেছি ক্যালবোর দেবেন 3 কেজি, সয়েল প্লাস 1 কেজি এবং টেট্রাবোর 2 কেজি দিলে পরে এগুলো হচ্ছে মূল সার বা মাটির মূল সার। এবং আরেকটা কথা বলছি, প্রথম চাপান সার দেবেন 20 থেকে 22 দিন পর। আপনি যদি 20 থেকে 22 দিন পর চাপান সার দেবেন, চাপান সারে দেবেন 20 কেজি ইউরিয়া দেবেন, 20 কেজি ইউরিয়া আর 11 কেজি মিউরেট অফ পটাশ। এক্ষেত্রে আপনি বায়ো পটাশও ব্যবহার করতে পারেন, বায়ো পটাশের ভালো রেজাল্ট। অ্যারিস কোম্পানির বায়ো পটাশ মানে অর্গা পটাশ, এই অর্গা পটাশটাও আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট। এই অর্গা পটাশটাও দিতে পারেন। অর্গা পটাশের আমি গত বছর চাষ করিয়েছি, খুব ভালো রেজাল্ট দেখেছি। অর্গা পটাশ আর কেমিক্যাল পটাশের মধ্যে ডিফারেন্স কিছুই বোঝা যায় না। আর একটা কথা হচ্ছে, 40 থেকে 42 দিন পর আবার একটা চাপান দিতে হবে বা শেষ চাপান, সেটা হচ্ছে 20 কেজি ইউরিয়া এবং 11 কেজি পটাশ দিয়ে চাপান সার শেষ চাপান দিতে হবে। আরেকটা কথা বলি, এই প্রসঙ্গে বলি, আলুর একটা সবথেকে মারাত্মক রোগ হচ্ছে নাবি ধসা বা ধসা পচা রোগ। এটা আকস্মিক মেঘলা ওয়েদার, আকস্মিক বৃষ্টি, তার ফলে কী হয়, পচা ধসা এসে যায়। এই জন্য খুব সাধারণ কম পয়সা দাম ম্যানকোজেব M45 এটা যদি আপনারা ব্যবহার করেন, যে কোনো কোম্পানির ম্যানকোজেব যদি আপনারা ব্যবহার করেন, ওটা 2.5 গ্রাম দেবেন এবং তার সাথে 1 গ্রাম প্লান্টোমাইসিন দিয়ে স্প্রে করবেন, তাহলে পরে এই রোগটা আসবেই না। প্রথম থেকে যদি আপনারা একটু স্প্রে করেন বা মেঘলার ধসা পচা যদি আসার আগে বা মেঘলা ওয়েদার। আর একটা কথা বলছি, যখন আপনারা জল দেবেন তখন জলটা কিন্তু পর্যাপ্ত জল দেবেন না, একদম পুরো ডাড়া বা ওই ইয়েগুলো নালাগুলো সব উপচিয়ে যেন না পড়ে। আপনারা 10-15 ফুট থাকতে, মানে নালাতে যখন জল পাবেন 10-15 ফুট থাকতেই জলটা ছেড়ে দেবেন, যেন খালি নালা বা পিলির নিচটায় ভরে যায়। আবার অনেকের অসমান জমি আছে, ডুবে যায়, কিন্তু সেইভাবে করবেন, তাহলে তারা থালা দিয়ে ঝাপটিয়ে বা থালা বা কিছু দিয়ে নালা থেকে জলগুলো ঝাপটিয়ে দেবেন, তাহলে পরে কিন্তু আলুতে রোগ হবে না। আর একটা কথা বলছি, আলুর আর একটা পোকা হচ্ছে জাপ পোকা আসে। এই জাপ পোকার জন্য আপনারা ইয়েলো ট্র্যাপ ব্যবহার করবেন। ইয়েলো ট্র্যাপ ব্যবহার করবেন। যদি ইয়েলো ট্র্যাপ যদি কেউ না পান, তাহলে পরে আপনারা টাটা কোম্পানির ট্যাফাগড় ব্যবহার করতে পারেন 2 ml 1 লিটার জলে। আর হচ্ছে কি 2 ml 1 লিটার জলে, আর টাটা কোম্পানির অ্যাসাটাপ 2 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন, এতে দেখবেন জাপ পোকা চলে গেছে। এগুলো হচ্ছে খুব সস্তার ওষুধ, এগুলো খুব কম পয়সার পাবেন। আর যদি এগুলো খুব তাড়াতাড়ি রেজিস্ট্যান্ট হয়ে যায়, পোকাগুলো খুব রেজিস্ট্যান্ট হয়ে যায়। এই জন্য আপনারা একবার দিয়ে দ্বিতীয়বার অন্য একটা ওষুধ ব্যবহার করবেন, আবার পরে দেবেন, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ওষুধ দেবেন। এতেও যদি না হয়, কাজ হয়, তাহলে পরে ইমিডাক্লোরোপিড দিতে পারেন। ইমিডাক্লোরোপিড আপনি অ্যারিস অ্যাগ্রো লিমিটেডের হাসিল বলে একটি ওষুধ আছে, হাসিল ইমিডাক্লোরোপিড 17.8, এটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে পরে দেখবেন যে ওই জাপ পোকা আসবে না। এক দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন যে হাসিলের কম্পোজিশনটা কি? হাসিলের কম্পোজিশন হচ্ছে 17.8, ইমিডাক্লোরোপিড 17.8, ঠিক আছে। এটা কনফিডারে আছে 17.1 আছে, এখানে আছে 17.8। এটাও ভালো রেপুটেড কোম্পানি অ্যারিস অ্যাগ্রো লিমিটেডের। এটা ব্যবহার করবেন, 1 ml 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন এবং দেখবেন যে সম্পূর্ণভাবে জাপ পোকা মুক্ত হয়ে গেছে গাছ। এই একটা জিনিস আছে। আর পাতা কাটার জন্য, পাতা কাটা দেখবেন ডাল কাটা, এই জন্য আমি একটু পুরনো ওষুধেরই বেশি পছন্দ করি। ঘাটদা কোম্পানির আপনারা যদি কাইট বা কিংডক্সা ওষুধ স্প্রে করেন, তাহলে পরে আপনার কাইট দিলে আপনার দুটো কাজ হচ্ছে। এই কাইট দিলে পরে আপনার দুটো কাজ হবে। কি কাজ হবে? আপনার কাজ হবে, একটা হচ্ছে লেদা পোকা বা পাতা কাটা পোকা বা ডাল কাটা পোকা যেমন চলে যাবে, আর একটা কি হবে, আপনার হচ্ছে সাদা মাছি, সবুজ মাছি বা জাপ পোকা, এটা আসবে না। আর একটা কথা, আলু যারা বসান, আলুতে খুব মাটিতে ঘুঘরো পোকা বলে, ঘুঘরো পোকা মাটির বা উই পোকা এই জাতীয় থাকে। এর থেকে মুক্তি পেতে আপনারা ব্যবহার করবেন ক্লোরিপাইরিফস ঘটিত কোনো ওষুধ, ডাস্টবান ব্যবহার করতে পারেন, ক্লোরোগার্ড ব্যবহার করতে পারেন, অথবা
হামলা ব্যবহার করতে পারেন। হামলা আপনারা একটু ডোজ বাড়িয়ে মাটিতে গাছ বসানোর পর এই হামলা 550 এটা যদি মাটিতে আপনি স্প্রে করে দেন গাছ বসানোর আগে, মানে আলুটা বসানোর আগে, তাহলে পরে আপনার উই পোকা, ঘুঘরো বা কোনো রকম কাটুই পোকা মাটিতে থাকবে না। আর একটা কথা বলি, প্রসঙ্গক্রমে বলা হয়নি, আলু যখন আপনারা বসাবেন অবশ্যই ফার্স্ট সিডের করবেন। কোনো হাটে বাজারে নেবেন না, ট্যাগ বস্তা দিয়ে আলু কিনবেন, কোনো ভালো প্রতিষ্ঠানের আলু কিনবেন, সার্টিফাইড আলু কিনবেন এবং সেই আলুটাকে অবশ্যই শোধন করবেন। কিছু যদি না পান কার্বন ডাইজিম পাউডার দিয়ে করতে পারেন, ম্যানকোজেব দিয়ে করতে পারেন। কিছু না পেলে, তাও যদি না থাকে আপনার কাছে, হাতের কাছে যদি সার্ফ পাউডার থাকে তাতেও সার্ফগুলা জলের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রেখে আপনি আলুটা বসাবেন। তাহলে পরে আপনার একটা মোটামুটি প্রথমে একটা টিকা দেওয়া হয়ে গেল, আলুগুলো প্রথমেই একটা টিকা দেওয়া হয়ে গেল। আর যদি পরবর্তীতে পারেন, যদি সালফার, লিকুইড সালফার বা চাপান যখন দেবেন তখন যদি সালফার একটু মিশিয়ে দিতে পারেন, সালফার দানা, তাহলে পরে দেখবেন আলু খুব ভালো হবে, আলু রোগমুক্ত হবে, আপনারা অনেকটাই লাভবান হবেন। এবং আরেকটা কথা বলি যে 0050 পটাশিয়াম সালফেট, 0050 পটাশিয়াম সালফেট এই একটি খুব কার্যকরী খাবার। 0050 পটাশিয়াম সালফেট খুব কার্যকরী খাবার। এই খাবারটা দিলে পরে আপনার আলু সারা সিজন থাকবে, পচবে না। এটা 5 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন। মোটামুটি 20 দিন পর থেকে যারা পটাশ দিতে পারবেন না, যারা পটাশও দিতে পারছে না, তারা 0050 স্প্রে করবেন। এটা খরচা অনেক কম, চাষের খরচা। আরেকটি কথা বলি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলছি যে চাষে যদি আপনি খরচা যদি কমাতে না পারেন, এখন লেবার কস্টিং বেড়ে গেছে, আদার্স খরচা, সুতরাং আপনার একটা হাতে আছে সারের খরচা যদি আপনি কমাতে না পারেন আপনি চাষে টিকে থাকতে পারবেন না। সেই জন্য আপনাকে অত্যাধুনিক যেসব নতুন ফার্টিলাইজার আসছে, আধুনিক ফার্টিলাইজার, প্রথাগত ওই 10-26 ডিএপিতে পড়ে থাকলে হবে না, আপনাকে প্রথাসিদ্ধ ইয়েতে পড়ে থাকলে হবে না, আপনাকে আধুনিক ফার্টিলাইজার আসতে হবে। আমি যেটা বলেছি 20 কেজি চাপানে, প্রথম চাপানে 20 কেজি ইউরিয়া আর 11 কেজি পটাশ, আপনি সেখানে পটাশ না দিয়ে আপনি এইটাকেও ব্যবহার করতে পারেন, বায়ো পটাশ ব্যবহার করতে পারেন। এগুলির দাম অনেক কম, খরচ অনেক কম। এটা 5 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন, গাছ খুব ভালো হবে, আলু খুব ভালো থাকবে, কোনো অসুবিধা নেই। এইভাবেই আমরা মোটামুটি আলু চাষটা থেকে প্রথমত একটা প্রাথমিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, প্রসঙ্গক্রমে বলছি, আরেকটি কথা বলা হয়নি যে আলু চাষে আপনারা অবশ্যই জৈব সার দেবেন। জৈব সারটাকে প্রসেস করবেন ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে, প্যান্থার টিভি এবং প্যান্থার পিএফ। ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স, এইগুলো হচ্ছে, এটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি হচ্ছে জৈব ছত্রাকনাশক এবং এটা হচ্ছে ব্যাকটেরিয়ানাশক, জৈব ব্যাকটেরিয়ানাশক। এ দুটো দিলে পরে আপনার জমির মাটিও খুব ভালো থাকবে। আর এটা দেবেন কিভাবে, আপনি পুরনো গোবর সার, 2-3 বছরের পুরনো গোবর সার, তার সাথে ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স দুটো মিশিয়ে একটা গাছতলায় জল ছিটে দিয়ে রেখে দেবেন। দিয়ে যখন প্রথম চাষ দেবেন তাতে ছড়িয়ে দিয়ে আপনি চাষ দিয়ে দেবেন। যদি গোবর সার যদি না পান তাহলে ভার্মি কম্পোস্ট দিতে পারবেন। ভার্মি কম্পোস্ট যতটা সম্ভব দিতে পারেন, আপনি যদি বস্তা 2 দেবেন, মানে 100 কেজি মতো দিয়ে তাতে 1 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি, 1 কেজি সিউডোমোনাস ফ্লোরোসেন্স, এটা ভালো করে মিশিয়ে, এটা আলু চাষের আগে করতে হয়, অন্ততপক্ষে মিনিমাম 15 দিন আগে করলে খুব ভালো হয়। এটা দিয়ে হালকা জল ছিটে দিয়ে উপরে একটা কিছু চাপা দিয়ে রাখবেন, দেখবেন আস্তে আস্তে ওই যে উপকারী ছত্রাক এবং উপকারী ব্যাকটেরিয়াগুলো অনেক পরিমাণে বৃদ্ধি পাবে এবং তার ফলে কী হবে, মাটিতে আপনার আলু পচবে না এবং আলু গাছ ঢলবে না এবং খুব ভালো থাকবে। আপনারা চেষ্টা করুন, আলু অবশ্যই একটা বিরাট লাভজনক চাষ, আশা করি আপনাদের লাভবান হবেন। বিপুলদা, এই মুহূর্তে সর্বত্র সাজো রব, সামনেই প্রত্যেকটি শীতের বাগান সেজে উঠবে শীতকালীন মরশুমি ফুলে। তার জন্য আমরা বিভিন্ন রকমের শীতকালীন মরশুমি ফুলের চারাগুলো লাগাচ্ছি। এই চারাগুলোকে কিভাবে আরও অনেক বেশি ভালোভাবে ফুল ফোটানো যায়, কি সার ব্যবহার করব, কি কীটনাশক ব্যবহার করব, কি ছত্রাকনাশক ব্যবহার করব, এ নিয়ে যদি তুমি আমাদের বলো।
এইগুলো মরশুমি ফুল চাষ করতে গেলে এইগুলো এপ্রিল মে মাসে মাটি তৈরি করে রাখতে পারলেই ভালো হয়। যারা তৈরি করতে পারেনি তাদের উদ্দেশ্যে বলছি, এখন ডালিয়া, তারপরে ইনকা গাঁদা, পিটুনিয়া, পেনজি, অ্যাস্টার বা এই জাতীয় যেগুলো সিজন ফুল আছে সেগুলো প্রথমে ছোট চারা নার্সারি থেকে কিনে নিয়ে এসে আপনারা ভার্মি কম্পোস্ট এবং মাটি দিয়ে ছোট ছোট পটে বসিয়ে দেবেন, 4 ইঞ্চি পটে বসিয়ে দেবেন দিয়ে, আর এর মধ্যে মাটি তৈরি করবেন 8 ইঞ্চি টবে 10 টব মাটি, তাতে 4 টব ভার্মি কম্পোস্ট দেবেন, ভালো কোয়ালিটির ভার্মি। আর অ্যারিস কোম্পানির যদি অর্গাফার্ট দেন তাহলে পরে 2 টব দিলেই হয়ে যাবে, মানে 10 টব মাটি 2 টব অর্গাফার্ট। আর প্রতি টব অনুযায়ী 2 চামচ বন্ডাস, 2 চামচ সিংকুচি, 2 চামচ লেদার মিল, 1 চামচ ফসফেট, 1 চামচ বায়ো পটাশ দিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে, আর একটু অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট দেবেন। মাইক্রোনিউট্রিয়েন্টের কথা আপনারা ভুলবেন না। এই মাইক্রোনিউট্রিয়েন্ট আপনি অবশ্যই 1 চামচ দেবেন, মানে 10 গ্রাম মতো। এটা দিয়ে মাটিটাকে তৈরি 10 গ্রাম কতটা মাটিতে দেব? 8 ইঞ্চি টবে 10 গ্রাম মাটিতে দিয়ে ভালো করে মাটিটাকে মিশিয়ে একটু জল ছিটিয়ে রেখে দেবেন, একটু জল দিয়ে দেবেন, ভালো করে ভিজিয়ে দেবেন। ততদিন ওই চারাটা বড় হতে থাকবে, 15 দিন পরে এই মাটিটা তৈরি হয়ে যাবে। এই মাটিটা তৈরি হয়ে গেলে পরে আপনারা ওই চারাটাকে তুলে এই মাটিতে বসাবেন, এই সার মিশ্রিত মাটিতে, তাহলে পরে দেখবেন গাছ খুব ভালো হবে। এবং অবশ্যই আপনারা যখন চারা বসাবেন অবশ্যই রোগনাশক মানে ধসা পচার ওষুধ, আপনারা বলতে বোঝাচ্ছি সাপ পাউডার দিতে পারবেন, টাটা মাস্টার দিতে পারেন, সাইমোজেব দিতে পারেন, এইগুলো দেবেন। আর পোকা অবশ্যই ওষুধ দেবেন ছোট অবস্থায়, কিংডক্সা দিতে পারেন, কাইট দিতে পারেন, প্রোজেক্টস দিতে পারেন। এইসব ওষুধগুলো খুব ভালো ওষুধ। একটু ওষুধগুলো দেখিয়ে দামগুলো বলে দিলে খুব ভালো হয়। এইগুলো এই যে প্রোজেক্টস, এগুলোর দাম আমি বলছি না, কেন দাম তো সবসময় আপ ডাউন করে, কখনো কমে কখনো বাড়ে। এইবার হয়তো আপনাদের মনে একটা হয়তো বিরূপ ধারণা হবে, সেই জন্য দাম বলছি না। এই প্রোজেক্টস যদি দেন আপনি 2 ml 1 লিটার জলে 2 ml 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন, সমস্ত রকম যত রকম পাতা খাওয়া পোকা আছে সব চলে যাবে। এবং এগুলো সব আধুনিক যুগের ওষুধ। এবং এটা যদি আপনি স্প্রে করেন তাহলে দেখবেন আপনার লাল মাকড় বা সিঁদুরে পোকা আসবে না। এটা যেমন কাটুই পোকা আপনার যাবেই, প্লাস আপনার লাল মাকড় কিন্তু এই পোকাতে এই ওষুধটা স্প্রে করলে আর আসবে না। আরেকটি হচ্ছে, আগে দেখিয়েছিলাম কাইট বলে যে ওষুধটা, এই কাইট ঘাটদা কোম্পানির খুব ভালো ওষুধ। এই ওষুধটা দিলে পরে আপনার হচ্ছে 1 ml 1 লিটার জলে দেবেন, কিন্তু এই ওষুধটা খুব গাঢ়, এইভাবে ঝাঁকিয়ে স্প্রে করবেন, দিয়ে দুপাশে 2টো স্প্রেক দিয়ে ফুটো করে তারপরে ওষুধটাকে ব্যবহার করবেন। তাহলে কি হবে, এই ওষুধটা ব্যবহৃত হবে। এবং খুব বেশি করে ঝাঁকাবেন, মানে ওষুধটা যত বেশি ঝাঁকাবেন তত এর গুণাগুণ বেড়ে যাবে। আর এই একই ওষুধ ওতে, এটা ইনডক্সা কার্ব, এটা যেমন ছিল একই কোম্পানির ওষুধ, এটা ইনডক্সা কার্ব আর অ্যাসিডিমাপিড ছিল, আর এটা ইনডক্সা কার্ব। এটা শুধুমাত্র এটাই বলেছি কাইটের যে আপনার সাদা মাছি, সবুজ মাছি, জাপ পোকা প্লাস লেদা পোকা যাবে, এটার দাম একটু বেশি। আর এই কিংডক্সার দাম কম। এগুলো খুব ভালো ওষুধ। এবং এই মলিকুলটা আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি, এই কিংডক্সা নামক ওষুধটা দীর্ঘ বছর একইভাবে রাজ করছে এবং এই ওষুধটা এখনও ব্যর্থ হয়নি। অনেক ওষুধ এসছে, অনেক মলিকুল এসছে, চলে গেছে, ভেসে গেছে, কিন্তু এরা কিন্তু এখনও কিন্তু জল করছে এবং এর কখনো ব্যর্থ হবেন না। খুব ভালো ওষুধ, দাম একটু বেশি তুলনামূলকভাবে সাধারণ ওষুধের থেকে, কিন্তু খুব ভালো ওষুধ, ব্যবহার করতে পারেন। আর একটা ওষুধ হচ্ছে কোরল। এই একটি ওষুধ অ্যারিজ অ্যাগ্রো কেমিক্যালসের সিস্টার কনসার্ন মিরাবেল অ্যাগ্রো ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড, ওরা একটা ওষুধ নিয়ে এসছে কোরল বলে। এই ওষুধটা খুবই সস্তা এবং এর ডোজ খুব কম, কিন্তু এটা মাসে 2 বার দিলেই হবে। 15 দিনে একবার যদি দেন আপনি 7 ফোঁটা 1 লিটার জলে বা 10 ml আপনি দেবেন, 10 ml দেবেন আপনি 30 লিটার জলে হবে। এটা 10 ml আছে, এটা 30 লিটার জল হবে, কোনো রকম পোকা। আরেকটি কথা বলছি, আপনি যখন গাছ বসাবেন 2020, আপনি গাছে ছোট অবস্থায় গাছে আপনি 20 5 গ্রাম 2 লিটার জলে দিয়ে স্প্রে করবেন। ছোট অবস্থায়, একদম চারা অবস্থায়, নার্সারি অবস্থায় 2 গ্রাম 5 গ্রাম 2 লিটার জলে দিয়ে স্প্রে করবেন। গাছ যখন ম্যাচিউর হবে 5 লিটার জলে, 2 লিটার জলে 5 গ্রাম, 2 লিটার জলে 5 গ্রাম
মানে একদম 5 গ্রামই হবে, 4.5 গ্রাম হলেও কোনো ব্যাপার নেই, কিন্তু এই 5 গ্রামটা কিভাবে মাপবেন সাধারণ মানুষ? মেপে নেবেন, বা ছোট আইসক্রিমের চামচ দিয়ে, ওই যে একটা ছোট চামচ থাকে সেই ছোট চামচ দিয়েও মাপতে পারেন। ঠিক আছে, এটা দিয়ে স্প্রে করবেন, তাহলে পরে দেখবেন গাছের চেহারা জলজলা ভাব। আরেকটি হচ্ছে কম্বিকল আছে, কম্বিকল দারুণ প্রোডাক্ট। আপনি এটা আমারও পরীক্ষা করা আছে, আপনি পিটুনিয়া করেছেন বা গাঁদা করেছেন, ইনকা গাঁদা করেছেন, যেসব গাছগুলো বাড়তে চায় না, আপনি সপ্তাহে ছোট গাছে দুটো করে দানা দিয়ে দেবেন, আর বড় গাছ যখন হবে আস্তে আস্তে 5টা 6টা 8 ইঞ্চি টব হলে 8টা দানা সপ্তাহে একদিন করে দেবেন, দেখবেন গাছের জেল্লা কালার কোয়ালিটি অত্যাধিক সুন্দর হয়ে গেছে, গাছ বিরাট বেড়েছে, দারুণ গ্রোথ আছে গাছে, এটা দারুণ গ্রোথ। এবং এর মলিকুলগুলোও খুব দারুণ। এতে আছে ক্যালসিয়াম আছে 26.5, অ্যামোনিকাল নাইট্রোজেন 14.6, চিলেটের আয়রন আছে 700 ppm, চিলেটেড ম্যাঙ্গানিজ আছে 400 ppm, চিলেটেড জিঙ্ক 250 ppm, চিলেটেড কপার 100 ppm, বোরন আছে 250 ppm, মলিবডেনাম 40 ppm। আমি ভারতবর্ষের মধ্যে এত ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ কোনো মানে একটা কম্বিনেশন এখনও পর্যন্ত দেখিনি, আমি এখনও দেখিনি। খুব দারুণ, নার্সারিয়ানরা খুব ব্যবহার করে এবং এটা খুব লাভজনক। আমি আগের আপনাদের এক সাক্ষাৎকারে বলেছিলাম, আগে আমের যারা চাষ করতো, আমের চারা নার্সারিয়ানরা, তারা 1 বিঘা জমিতে 2 বস্তা 10-26, 1 বস্তা অ্যামোনিয়া সালফেট, 1 বস্তা সর্ষের খোল দিত। সেই জায়গা থেকে এখন তারা মাত্র, এবং এটা দিত এবং তাদের 1 বছরেরও বেশি লেগে যেত কলমটা বাঁধতে, কিন্তু এখন এইগুলো আবিষ্কার হওয়ার পরে আমরা দেখেছি মাত্র 1 বস্তা 10-26 আর 5টা কম্বিকল দিলে পরে, আর 20-20 মাঝে স্প্রে করলে পরে, এবং 20-20 মাঝে স্প্রে করলে পরে 20-20, তারা দেখছি 4 মাসের মধ্যে আমের চারা রেডি হয়ে যাচ্ছে, 4 মাসের মধ্যে, এবং তার মধ্যে 4 মাসে কলম বেঁধে 1 বছরের মধ্যে বিক্রি কমপ্লিট হয়ে যাচ্ছে, নার্সারি ফাঁকা হয়ে যাচ্ছে। খুব দারুণ কোয়ালিটির দারুণ জিনিস, ব্যবহার করে দেখতে পারেন, খুব ভালো লাভবান হবেন এবং গাছও খুব ভালো হবে, সমৃদ্ধ হবে। এই শীতকালীন মরশুমি ফুলগুলোতে কি ছত্রাকনাশকের কিছু ব্যবহার আছে? হ্যাঁ, ব্যাপারটা কি, যদি এই মেঘলা ওয়েদার আমাদের পুরো চাষবাস, নার্সারি, ফুল গাছ, সবজি, ফল গাছ টোটালটাই ডিপেন্ড করে আবহাওয়ার উপর, ওয়েদারের উপর ডিপেন্ড করে। এইবার সমস্যা হচ্ছে, যদি মেঘলা ওয়েদার হয়, বৃষ্টি হয় বা নিম্নচাপ হলো, তাহলে পরে অবশ্যই আবার মেঘলা ওয়েদার হলে পরে আপনারা অবশ্যই কিছু, যদি হাতের সামনে না থাকে, সাব পাউডার দেবেন, 2 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন, ব্যাবিস্টিন দেবেন 2 গ্রাম 1 লিটার জলে দিয়ে ব্যাবিস্টিন স্প্রে করবেন। এতে যদি কাজ না হয়, তাহলে পরে একটা নতুন অ্যাজিজ অ্যাগ্রো লিমিটেড একটা ওষুধ, সুন্দর একটা ওষুধ নিয়ে এসছে, অ্যাকোডিপ বলে এই ওষুধটা নিয়ে এসছে। এটা খুব কম দাম, এটা অ্যাজোস্টোবিন 18.2% এবং ডিফেনকোনাজল হচ্ছে 11.4%, খুব ভালো ওষুধ। 2 ml 1 লিটার জলে দিয়ে ওষুধ দিলে আপনার একটুও রোগ বাড়বে না, একটুও গাছের রোগ বাড়বে না, একটা জায়গায় থাকবে। আর একটা কথা বলছি, আপনি যদি দেখেন যে খুব ব্যাপক পরিমাণে আক্রমণ হয়েছে বা ধসা পচা আসছে বা হচ্ছে, তাহলে পরে প্রথমে আপনি রিডোমিল গোল্ড বা টাটা মাস্টার 2.5 গ্রাম 1 লিটার জলে, তার সাথে প্ল্যান্টোমাইসিন 1 গ্রাম দিয়ে, তার 1 সপ্তাহ পরে অ্যাকোডিপটা স্প্রে করবেন, দেখবেন যে আর একটু রোগ বৃদ্ধি পাচ্ছে না, একটুও রোগ বৃদ্ধি পাচ্ছে না। এই হচ্ছে প্ল্যান্টোমাইসিন, এটা হচ্ছে প্ল্যান্টোমাইসিন। আমার দর্শক বন্ধুরা সারা ভারতবর্ষ জুড়ে রয়েছেন, তারা এই প্রোডাক্টগুলো পেতে চাইছেন, সেক্ষেত্রে কি তুমি অনলাইনে পাঠাচ্ছ? কিছু কিছু পাঠানো সম্ভব, সবটা সম্ভব না। সারা ভারতবর্ষের সব জায়গায় তো আর সব জায়গায় কুরিয়ার চালু নেই, যেখানে যেখানে চালু আছে মোটামুটি কিছু কিছু দেওয়া সম্ভব হচ্ছে, যেগুলো সম্ভব সেগুলো দিচ্ছি। আমরা দিয়েওছি, আগেও দিয়েছি, হ্যাঁ, যেগুলো সম্ভব হচ্ছে সেগুলো দিচ্ছি। বিপুলদা, এই শীতকাল মানে হচ্ছে গোলাপ, সারা বছর আমরা অপেক্ষা করি গোলাপের জন্য। গোলাপের পরিচর্যার ক্ষেত্রে কি কি সার ওষুধ এই সময় ব্যবহার করতে হবে? গোলাপ একটা বাগানে, গোলাপ খুব কঠিন একটা ফুল, সারা বছর গাছ বেঁচে থাকে, কিন্তু এই টাইমের জন্য, এই শীতের কম মাসের জন্য মানুষ অপেক্ষা করে থাকে সারা বছরের কষ্ট যাতে সার্থক হয়। তা এখন তো প্রায় গোলাপের গাছের কাটিং আশা করি আমাদের পুষ্পপ্রেমীদের গাছের কাটিং শেষ হয়ে গেছে। আগে মার্চ মাসে আশা করি আপনাদের
টপ চেঞ্জ করে ফেলেছেন, শিকড় টিকড় কেটে রেডি করে রেখেছেন। এখন গাছ কাটার পরে অবশ্যই আপনারা রিডোমিল গোল্ড প্লান্টোমাইসিন দেবেন, বা যারা দেননি তাদের বলছি রিডোমিল গোল্ড, টাটা মাস্টার দেন, প্যাকেটটা দেন, রিডোমিল গোল্ড 2.5 গ্রাম, টাটা মাস্টার রিডোমিল গোল্ড অথবা টাটা মাস্টার, তার সাথে হচ্ছে প্ল্যান্টোমাইসিন 1 গ্রাম, রিডোমিল গোল্ড 2.5 গ্রাম, প্ল্যান্টোমাইসিন 1 গ্রাম দিয়ে স্প্রে করুন। গাছের যখন ডাল মিলিয়ে স্প্রে করতে হবে। এটা স্প্রে করার পরে আপনি অবশ্যই ডাল যখন কাটবেন সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবেন, এবং উপরে আপনি সাব পাউডার লাগাতে পারেন বা ব্লাইটক্স লাগাতে পারেন। সাব পাউডার দিয়ে একটা ব্লাইটক্স, সাব পাউডার অথবা ব্লাইটক্স সেগুলোকে একটু গাঢ় করে গুলে তুলিতে করে লাগিয়ে দিতে পারেন। এটা হচ্ছে সাব পাউডার 2 গ্রাম, বা আরও গাঢ় করে, এটা 2 গ্রাম বলবো না, এটা স্প্রে করবেন গাছে। আর অথবা ব্লাইটক্স এগুলো গাঢ় করে গুলবেন, গুলে ডাল কাটার অংশটা লাগিয়ে দেবেন। না হলে পরে কী হবে, ওইখান থেকে ছত্রাকের আক্রমণ হবে। মেঘলা ওয়েদার, বৃষ্টি বা যদি জল পড়ে, তাহলে ওই যে যদি গোল করে কাটেন তাহলে ওখানে জল জমবে, এবং তার ফলে কী হবে, শুকাতে চাইবে না, ওখানে একটা ছত্রাকের আক্রমণ হবে। তারপরে অ্যাকোডিপ স্প্রে করবেন। গোলাপে অ্যাকোডিপ দেখবেন গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, মাঝখানে টিপ দাগ, কালো টিপ দাগ, ছাড়ছে না বা একটা হলদে ভাবই কাটছে না, এইটার জন্য আপনি এটা স্প্রে করবেন। আর একটা কথা বলছি, যারা গাছ কেটেছেন, প্রথমে বলি এই হিউমি ব্ল্যাক একটা অ্যারিস অ্যাগ্রো লিমিটেডের একটা অনবদ্য আবিষ্কার, হিউমিক অ্যাসিড সমৃদ্ধ, এটা জেল ফর্মে আছে। জেল ফর্মে এটা 2 গ্রাম 1 লিটার জলে গুলবেন। 2 গ্রাম 1 লিটার জলে গুলে আপনি মোটামুটি 5টা গাছের গোড়ায় দেবেন, সপ্তাহে 1 দিন করে দেবেন। দারুণ রেজাল্ট, আপনি দেখবেন গাছের রুট খুব বেশি, যত রুট বেশি হবে তত গাছের চেহারা ভালো হবে। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, দেখেছি, 1261 ম্যাগনেসিয়াম সালফেট, এই 1261 আর ম্যাগনেসিয়াম সালফেট দুটো সেম রেশিওতে যদি মেশান, সেম রেশিওতে 1261 আর ম্যাগনেসিয়াম সালফেট দুটো সেম রেশিওতে মেশাবেন। 1261 ম্যাগনেসিয়াম সালফেট দুটো সেম রেশিওতে মেশাবেন, মিশিয়ে 1 চিমটি নিয়ে টবের চারিদিক দিয়ে দেবেন। তাতে দেখবেন কচি প্রচুর ডাল বেরোচ্ছে, মানে গ্রাফটিংয়ের পর থেকে প্রচুর ডাল বেরোচ্ছে, এত ডাল বেরোবে আপনি ভাবতে পারবেন না। আর কি করবেন, আপনি যখন গাছ একটু বড় হবে অবশ্যই আপনি কিন্তু পোকা মারা ওষুধ দেবেন। পোকা মারা ওষুধ আগে যেটা বললাম, কিংডক্সা বা কাইট বা প্রজেক্টস এই জাতীয় ওষুধ, এই জাতীয় ওষুধ আপনি স্প্রে করবেন। এই কিংডক্সা কাইট প্রজেক্টস এটা অনেক কম দামের ওষুধ, কিন্তু খুব ভালো কার্যকরী। এইগুলো ওষুধগুলো যদি আপনি স্প্রে করেন তাহলে গাছের একটা পাতা খেতে পারবে না, এবং পাতা যখন না খাবে তখন গাছগুলো খুব বৃদ্ধি পাবে। এইবার আস্তে আস্তে কচি ডাল বেরোচ্ছে, তারপর সেই ডালে আপনি 20-20 স্প্রে করবেন। 20-20 স্প্রে করবেন, 5 গ্রাম 1 লিটার জলে দিয়ে বিকেলবেলা স্প্রে করবেন। 20-20 অ্যারিজের ম্যাক্রোপাট এনপিকে 20-20 5 গ্রাম 1 লিটার জলে দিয়ে বিকেলবেলায় স্প্রে করুন। এটা সপ্তাহে 1 দিন স্প্রে করুন। আর কম্বিকল 8 ইঞ্চি টব হলে 8টা করে দানা প্রতি সপ্তাহে 1 দিন করে দেবেন। তা 20-20 থেকে এই কম্বিকল গোলাপের একটা অনবদ্য খাবার, আগেও আমি বলেছি, এই একটা কম্বিকল একটা অনবদ্য খাবার। এটা যদি গোলাপে দেন, গোলাপের চেহারা মানে যেগুলো দেখবেন গাছ অনেক সময় ফ্যাকাশে হয়ে যায়, সাদা টাইপের হয়ে যায় আয়রনের অভাবে বা জিঙ্কের অভাব ঘুরলে, সেগুলো হবে না, সেগুলো গাছ একদম সতেজ থাকবে। প্রতি সপ্তাহে 8 ইঞ্চি টব হলে 8টা দানা, আর 20-20 5 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন। আর মাঝে মাঝে সর্ষের খোল ভিজিয়ে পচিয়ে দেবেন। কীরকমভাবে, যেদিন আকাশ খুব রৌদ্রোজ্জ্বল থাকবে সকালবেলায় দেবেন, 4 দিন পচাবেন, খোল অল্প একদম পাতলা করে দেবেন, সেটা দিয়ে সকালবেলা দেবেন, বিকেলে যেন শুকিয়ে যায়। কিন্তু মাটি যদি, গোলাপের মাটি যদি প্যাচে যদি থাকে, কাদা থাকে, তাহলে কিন্তু গাছ ভালো হবে না।
গাছের রুট ড্যামেজ হয়ে যাবে, শিকড় পচে যাবে। এইভাবে যদি আপনি করেন গাছ খুব ভালো হবে, প্রচুর ফুল দেবে, শয়ে শয়ে ফুল পাবেন, গাছ খুব ভালো হবে। আর গোলাপের আরেকটি কথা বলছি, আমি আগে একটি বিশেষ ইউটিউব চ্যানেলে বলেছিলাম যে ইন্টারপিট ছাড়া গোলাপ হবে না। দেখবেন গোলাপের পাতা কুঁকড়ে যাচ্ছে, কচি কচি পাতা বেরোচ্ছে, পুড়ে যাচ্ছে, কুঁকড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, লালচে ভাব কাটছে না। এইটা দেবেন 2 ml 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন ইন্টারপিট, দেখবেন আপনার গোলাপ একদম সুস্থ সবল থাকবে, সুন্দর থাকবে। এবং এটা কিন্তু খুব এসেনশিয়াল, খুব দরকারি বিএসএফ কোম্পানির ইন্টারপিট, এটা ছাড়া গোলাপ হবে না। এইভাবে করুন, আশা করি আপনাদের গোলাপ খুব ভালো হবে, খুব সুন্দর হবে, গাছও খুব ভালো হবে। আর মোবোমিন কি ইউজ করা যায়? আর মোবোমিনটা দিতে হবে। মোবোমিনটা দিলে পরে এটা যদি দেন প্রচুর ফুল হবে। মোবোমিন যদি দেন, মোবোমিনও একটা খুব ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট, অ্যারিস কোম্পানির মোবোমিন। এটা মোটামুটি 15 দিনে যদি একবার দিতে পারেন, এতে আছে মলিবডেনাম 40,000 ppm, বোরন আছে 20,000 ppm, কপার 20,000, আয়রন আছে 50,000 ppm, ম্যাঙ্গানিজ 50,000, জিঙ্ক 60,000, সালফার 50,000, পটাশিয়াম 10,000। পুরো কমপ্লিট একটা মাইক্রোনিউট্রিয়েন্ট সলিউশন এর মধ্যে রয়েছে। এবং এটা যদি দেন প্রচুর ফুল হবে, প্রচুর ফুল হবে। আপনি মোটামুটি 15 দিনে যদি একবার দেন, এইভাবে করুন, ঘুরিয়ে ফিরিয়ে দিন, দেখবেন রেজাল্ট খুব ভালো পাবেন, প্রচুর ফুল পাবেন। বিপুলদা, এক দর্শক বন্ধু পটল চাষের যে সমস্যাগুলো সেটা নিয়ে তোমার কাছে জানতে চেয়েছেন। পটল চাষে একটা কথা বলি, পটল যারা করবেন, মাটি থেকে গাছ বসানোর আগের থেকেই বলেছি, আগেই বললাম যে ট্রাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস ফ্লোরোসেন্স, এটা হচ্ছে সিউডোমোনাস ফ্লোরোসেন্স, এটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। এই দিয়ে গোবর সার দিয়ে আপনাকে আগে তৈরি করতে হবে, এই দিয়ে আগে গোবর সার বানাতে হবে, বা ভার্মি কম্পোস্ট ট্রাইকোডার্মা সিউডোমোনাস দিয়ে একটা জায়গায় বাড়িতে একটা পিট তৈরি করতে হবে, গাছতলায় ছাওয়া জায়গায় পিট তৈরি করে সেটাকে বানাতে হবে। এবং বানিয়ে সেইখানে আপনাকে মাটিতে দিতে হবে। আর আপনারা যে লতিগুলো বসান, সেই লতিগুলো ট্রাইকোডার্মা সিউডোমোনাসের দ্রবণে চুবিয়ে নিয়ে যদি বসান, তাহলে কিন্তু অনেকটাই রোগমুক্ত হবেন। এইভাবে বসালে আপনার হবে। আর আপনারা যদি সেই পটল গাছে যখন চারা বেরোবে, তখন যদি 1261 স্প্রে করেন, 1261 স্প্রে করেন, আর এই 1261টা যদি যখনই একটু পাতা দেবে, হালকা পাতা দেবে, 5 গ্রাম 1 লিটার জলে দিয়ে বিকেলবেলা স্প্রে করবেন। বা যদি যে দাঁড়াটা দিচ্ছেন, যে ভুঁড়ো দিচ্ছেন, সেইতে নালাতে 1000 গাছ প্রতি 1 কিলো গুলেও আপনারা দিতে পারেন, নালাতে দিতে পারেন 1000। বা আপনি গুলে দিতে গেলে আপনাদের একটু অসুবিধা হতে পারে, আপনারা স্প্রেই করে দেবেন, 5 গ্রাম 1 লিটার জলে দিয়ে বিকেলবেলা স্প্রে করবেন, তাহলে দেখবেন গাছের চেহারা ভালো হবে। আর হিউমি ব্লাক যদি আপনি দেন, হিউমি ব্লাক 2 গ্রাম 1 লিটার জলে দিলে পরে গাছের ছোট অবস্থায় গাছের রুট ডেভেলপমেন্ট খুব বেশি হবে, গাছের রুট ডেভেলপমেন্ট খুব বিশাল হবে। আর খাবার হিসাবে আপনারা 20-20 স্প্রে করবেন, 20-20 স্প্রে করবেন। পটল গাছে 20-20 খুব ভালো, দেখবেন গাছের পাতা বড় হবে, সোজা হবে। আর একটা কী হবে, পটলগুলো একটু বড় সাইজের হবে। গাছের খাবার এবং কেমিক্যাল ফার্টিলাইজার, যেগুলো গতানুগতিক ফার্টিলাইজার একটু কম দেবেন। আমি দেখেছি পটল গাছের বেশিরভাগই টক্সিটি হয়ে যায় অতিরিক্ত মাত্রায় কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার এবং অতিরিক্ত মাত্রায় পেস্টিসাইড দিয়ে, ফলে গাছ অনেকটাই খারাপ হয়ে যায়। এটা আপনারা করবেন না, তাহলে গাছ ভালো হবে। এবং সবটাই এইভাবে করুন, গাছ আশা করি পটল গাছ। আর এক দর্শক বন্ধু, সিমের যে ফল ছিদ্রকারী পোকা, সেটি কি ওষুধে যাবে জিজ্ঞাসা করেছেন। সিমের ফল ছিদ্রকারী পোকা কিংডক্সা 1 ml 1 লিটার জলে দিয়ে স্প্রে করুন, অথবা কাইট দিন, অথবা কোরল বলে যে ওষুধটা আমরা আগে বলেছি, কোরল দিতে পারেন। ওটা 10 ml 30 লিটার জল হবে। একটু দেখিয়ে দিন কোরল, সিমের কোরল, এটা 10 ml 30 লিটার জল হবে। এতে সিমের পোকা, তবে এটা খুব ঘন ঘন দেবেন না, এটা মাসে একবারই দেবেন। আর তার মাঝখানে কিংডক্সা দেবেন, 1 ml 1 লিটার জল, এবং ওষুধটা খুব ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবেন, একদম ভালো। আর একটা কথা বলছি, এই প্রসঙ্গে মনে পড়ে গেল, সিমের একটা মারাত্মক রোগ হচ্ছে, দেখবেন সিমের উপরে যখন ফলটা হয় টিপ টিপ লাল লাল দাগ দাগ হয়, চাষি ভাইরা পয়সা পায় না। সেক্ষেত্রে মোবোমিন আর প্ল্যান্টোমাইসিন, প্রচুর সিমও হবে। এটা সিস্টেমটা হচ্ছে মোবোমিন, দেখবেন সিম গাছে প্রচুর সিম হয়েছে, ফুল হয়েছে, ছোটো ছোটো সিম,
দেখবেন মাঝখানে টিপ টিপ হলুদ হলুদ দাগ হয়ে গেছে, তাতে মোবোমিন আপনি 1.5 গ্রাম, প্লান্টোমাইসিন 1 গ্রাম, মোবোমিন 1 গ্রাম, মোবোমিন 1.5 গ্রাম, প্লান্টোমাইসিন 1 গ্রাম, দুটো মিশিয়ে আজকে আপনি স্প্রে করলেন। 12 দিন পরে শুধু মোবোমিন স্প্রে করবেন, আবার 12 দিন পরে মোবোমিন প্লান্টোমাইসিন স্প্রে করুন। এইভাবে যদি স্প্রে করেন প্রচুর ফুল হবে, প্রচুর ফল হবে এবং ফলগুলো রোগমুক্ত হবে। টিপ টিপ দাগ একটা হবে না, গাছের পাতাও দেখবেন অনেক সময় হলুদ হলুদ টিপ টিপ দাগ হবে না। আর মাঝে মাঝে একটু ছত্রাকনাশক ওষুধ স্প্রে করবেন, অ্যাকোডিপ বলে যে ওষুধটা বললাম, অ্যাকোডিপটা স্প্রে করবেন। সিম একদম ভালো থাকবে, কোনো রোগমুক্ত এবং পোকামুক্ত থাকবে। বিপুলদা, আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমার এখানে কিভাবে আসবেন এবং পথ নির্দেশটা দাও এবং ফোন নম্বরটা দাও। আমার এটা শ্যামনগরে অবস্থিত। যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন, শিয়ালদার ওই দিক থেকে আসবেন, তারা শ্যামনগর স্টেশনে নামবেন, 23 নম্বর রেলগেটে আসবেন। এসে অটোতে বলবেন বাসুদেবপুর কল্যাণী হাই রোড যাবো, বাসুদেবপুর কল্যাণী রোড, অটোতে 10 মিনিট লাগবে। ওই কল্যাণী রোডের গায়েই আমাদের দোকান। আর যারা কৃষ্ণনগর, শান্তিপুর, লালগোলা বা মুর্শিদাবাদ থেকে আসবেন, তারা আসবেন নৈহাটিতে নামতে পারেন। নৈহাটিতে নেবে DN5 বাসে বাসুদেবপুর ধানকল মোড়, বাসুদেবপুর ধানকল মোড়েই আমাদের স্টপেজ। অথবা যদি কেউ শ্যামনগর স্টেশন নামতে চান, তাহলে শ্যামনগর স্টেশনে আসলে শ্যামনগর থেকে অটোতে আমাদের বাসুদেবপুর। আর যারা বনগাঁ, বাগদা, বারাসাত, মধ্যমগ্রাম এদিক থেকে আসবেন, তারা আসবেন বারাসাতে নামবেন, বারাসাতের ডাকবাংলা মোড়ে নেবে, ওখানে বাসে বলবেন DN5 বাসে উঠে বলবেন বাসুদেবপুর ধানকল মোড় নামবো, ধানকল মোড়ের স্টপেজেই আমাদের দোকান। আরেকটি যারা চন্দননগর, ব্যান্ডেল, চুঁচড়া বা শেওড়াফুলি, শ্রীরামপুর এদিক থেকে আসবেন, তারা আসলে পরে ব্যান্ডেলে নেবেও আসতে পারেন। ব্যান্ডেলে নেবে আসতে পারেন মানে ব্যান্ডেল আমি বলতে চাচ্ছি, যারা জিরাট, কাটোয়া এই দিক থেকে আসবেন তারা ব্যান্ডেলে নেবে নৈহাটি আসবেন। নৈহাটি থেকে DN5 বাসে চলে আসবেন বাসুদেবপুর ধানকল মোড়। আর যারা শেওড়াফুলি, শ্রীরামপুর ওদিক থেকে যারা আসবেন বৈদ্যবাটি, তারা আসতে পারেন আপনারা শেওড়াফুলি থেকে 85 বাসে বলবেন শ্যামনগর চৌরঙ্গি মোড় নামবো, চৌরঙ্গি মোড় নেবে, রেল লাইনটা ক্রস করে 23 নম্বর রেল লাইনটা ক্রস করে অটোতে বলবেন বাসুদেবপুর ধানকল মোড় যাব, বাসুদেবপুর ধানকল মোড় আসতে পারবেন। আর আমার মোবাইল নম্বর হচ্ছে 8777515160, 8777515160। আমাদের দোকান সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা সারাদিন খোলা থাকে। আর যাদের কিছু প্রশ্ন থাকবে, এই সকাল 7টা থেকে সন্ধ্যে 7টার মধ্যেই করবেন। 7টার পরে, সন্ধ্যে 7টার পরে ফোন আর ধরা হয় না। ধন্যবাদ। বিপুলদা, তোমার কাছে তো অনেক কিছু জানার আছে, আমরা আবারও আসবো, যেরকম প্রতি মাসে আসছি। এবারে ভিডিও আর দীর্ঘায়িত করছি না, তুমি কিছু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু জানালে ভালো হয়। এমনি দীর্ঘায়িত হয়ে গেছে, ভিডিও দীর্ঘায়িত হয়ে গেছে, তবে আমি বলবো দর্শক সাধারণ এবং কৃষকদের উদ্দেশ্য বলবো, জৈব সার অবশ্যই ব্যবহার করবেন। জৈব সারের সাথে ট্রাইকোডার্মা, সিউডোমোনাস দেবেন। এই প্রসঙ্গে একটু কথা বলি, সব তো বলতে পারি না, আমরা হচ্ছে মানে প্রফেশনাল বক্তা নই, আমরা তবু বলছি জৈব সারের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলো আপনার কেমিক্যাল ফার্টিলাইজারগুলোকে সলিউবল করতে সাহায্য করে। অবশ্যই আপনারা জৈব সার ব্যবহার করবেন। গোবর সার বাড়িতে যদি থাকে তো খুব ভালো, না হলে পরে আপনারা ভার্মি কম্পোস্ট নেবেন, জীবাণুযুক্ত জৈব সার নেবেন। এগুলো ব্যবহার করলে কি হবে আপনার, যে ধরুন অনেক চাষিদের উদ্দেশ্যে শুনি বা অনেকে বলে যে লাভ হচ্ছে না, আগের থেকে সারের পাওয়ার কমিয়ে দিয়েছে, 10-26-এর আগের মতো 10-26 নেই, 15-15 সুফল আগের মতো নেই, অনেকে বলেন, কিন্তু এগুলো ভুল ধারণা। তার ফলে কি ওই 10-26গুলো যেরকম মাটিতে আছে, মাটিতে ব্যাকটেরিয়াগুলো নেই, উপকারী ব্যাকটেরিয়াগুলো সব নিঃশেষ হয়ে গেছে, মারা গেছে। আপনি যদি সেইখানে ওই ব্যাকটেরিয়াগুলো যদি আপনি দেন, তাহলে ওই যে ফসফেট সলিবল ব্যাকটেরিয়া, নাইট্রোজেন সলিবল ব্যাকটেরিয়া বা পটাশিয়াম সলিবল ব্যাকটেরিয়া কী করবে, আপনার অণুগুলোকে, সব সারগুলোকে খাবার যোগ্য করে দেবে এবং দেখবেন যে আপনার কার্যকারিতা অনেক বেড়ে গেছে। গোবর সারের মধ্যে ন্যাচারাল কিছু থাকে, না হলে পরে আপনারা ভার্মি কম্পোস্ট বা তার সাথে ট্রাইকোডার্মা, সিউডোমোনাস মিশাতে, এতে গাছের গোড়া পচা রোগও কম হবে, প্লাস খুব ভালো হবে গাছ। যারা ফুল চাষি বা সবজি চাষি, যা উদ্যান পালন
করেন বা কৃষক, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে জৈব সারের অবশ্যই পিট করুন। আপনার জমিতে অন্তত আপনার ফসলের উচ্ছিষ্টগুলো ফেলুন, খড় পোড়াবেন না। খড়ের মধ্যে ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে আপনি নিজের জমির একটা কার্যকরী জৈব সার তৈরি করুন। খড় কখনো পোড়াবেন না, খড় একটা উপকারী খাবার, বা পানা যদি থাকে পানার মধ্যে ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে আপনারা বানান। আর না হলে পরে কিনে নেন, যদি সমস্যা না হয় তাহলে পরে দেখবেন আপনারা খুব লাভবান হবেন, প্রচুর লাভবান হবেন। চাষে এখনও লাভ আছে। যারা চাষ বিমুখ হচ্ছেন, আমি অল্প বয়সী চাকরির পিছনে যারা ঘুরছেন, যাদের 1 একর জমি আছে, 3 বিঘে জমি আছে, ভালো উঁচু জমি, আমি বলবো চাকরির পিছনে ঘুরে না ঘুরে ভালো চাষ করুন, ভালো প্রশিক্ষিত হন। দরকার হলে পরে প্রত্যেক ব্লকে কৃষি দপ্তরের অফিস আছে, অথবা কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো আছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আছে, এসব উদ্যান পালন বা কৃষি দপ্তরের যেসব ডিপার্টমেন্টে এসব বড় বড় পণ্ডিত মানুষ বসে আছে আপনাদের জানানোর জন্য, আপনারা এদের কাছে যান অবশ্যই। বা জেলা অফিসে যাবেন, মহা পণ্ডিত। আমি এখনও যাই, যখনই কিছু বুঝতে না পারি, যখন খুব অসুবিধায় পড়ে যাই, আমি এসব বড় বড় অফিসারদের কাছে যাই। এরা হচ্ছে এসব গবেষণা করছে। কৃষি দপ্তরে বড় বড় পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষি দপ্তর আছে, আমাদের উত্তর চব্বিশ পরগনা সম্পর্কেই বলবো, উত্তর চব্বিশ পরগনা বারাসাতে আছে, বড় বড় পণ্ডিত মানুষ আছে, ওদের কাছে যাবেন যখনই, এবং আগের থেকে যাবেন। মানে ফসলটা নষ্ট হয়ে গেলে তারপর না, যদি কোনো ক্রিটিক্যাল পরিস্থিতি পড়েন, অথবা কৃষি বিজ্ঞান কেন্দ্রের যেসব আছেন বড় বড় বিজ্ঞানী রয়েছেন, বা পাশে আমাদের একটা সৌভাগ্য, পাশে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিজ্ঞানীরা আপনাকে জানানোর জন্য উৎসাহী, এবং ওনারা দারুণ আনন্দ পাবেন। আশা করি আপনারা শেষে এই কথাগুলো, আপনারা কোনো, আর একটা কথা বলবো, আপনারা কোনো অনামী সার ওষুধ কিনবেন না, হাতুড়ে দোকানদারের কাছে যাবেন না, রেজিস্টার্ড দোকান থেকে মাল কিনবেন। আর কখনোই নন রেজিস্টার্ড কোনো ওষুধ, মানে পেস্টিসাইড বা ফার্টিলাইজার কিনবেন না। এবং সবসময় মানে গুণী মানুষ, মানে যারা কৃষি বিশেষজ্ঞ বা কৃষি ট্রেনিং প্রাপ্ত, তাদের কাছ থেকে তাদের যে রেকমেন্ডেশন আছে সেইগুলোকে রেকমেন্ডটাকে নিয়েই ফলো করুন। আশা করি লাভবান হবেন, অবশ্যই লাভবান হবেন। এবং আমি চাই যে শিক্ষিত ছেলেরা চাষে নামুক, তাহলে পরে অনেক লাভবান হবে। ধন্যবাদ, ভালো থাকবেন বন্ধুরা। আজকেও আমরা অনেক সমৃদ্ধ হলাম। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।